নতুন জাতীয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক স্নায়ুযুদ্ধের দাবার বোর্ডে গত ২৪ ঘণ্টায় এমন এক অবিশ্বাস্য এবং রক্তহীন করা মহানাটকীয়তার জন্ম হয়েছে, যা আক্ষরিক অর্থেই পেন্টাগন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। যে পশ্চিমা বিশ্ব ভেবেছিল শান্তি চুক্তির আড়ালে তারা নতুন করে ছক কষবে, আজ তাদের সেই অহংকারের প্রাসাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত এনেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আক্ষরিক অর্থেই বারুদের গন্ধে এবং আগুনের লেলিহান শিখায় উত্তাল হয়ে উঠেছে। ঘটনা শুরুটা হয়েছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের একটি চরম ধৃষ্টতাপূর্ণ এবং হঠকারী সামরিক পদক্ষেপের মাধ্যমে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে আগুনে তারা হাত দিয়েছে সেই আগুন তাদের নিজেদের ট্রিলিয়ন ডলারের নৌবহরকেই ছাই করে দেবে। শুক্রবার গভীর রাতে যখন পুরো বিশ্ব ঘুমাচ্ছে, ঠিক তখনই আটলান্টিকের ওপার থেকে আসা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর উপর এক প্রলয়ঙ্কারী এবং মরণঘাতী পাল্টা আঘাত এনেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নেভি। আন্তর্জাতিক মেরিটাইম সিগন্যাল এবং বিভিন্ন গোপন ইন্টেলিজেন্স সোর্স নিশ্চিত করেছে যে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরে পরপর ৩টি ভয়াবহ এবং কান ফাটানো বিস্ফোরণ ঘটেছে। বিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধ জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে আমেরিকা এতদিন অন্যদের উপর বিনা বাধায় বোমা ফেলে অভ্যস্ত ছিল, আজ তাদের নিজেদের জাহাজের ডেকের উপর বাজছে ইমার্জেন্সি সাইরেন। আইআরজিসি নেভির পক্ষ থেকে এক ঝটিকা এবং অত্যন্ত কড়া বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হলো ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর চালানো কাপুরুষোচিত বিমান হামলার এক ডিরেক্ট এবং রক্তক্ষয়ী প্রতিশোধ। কিন্তু দর্শক, হঠাৎ করে কেন পারস্য উপসাগরে এই প্রলয়ঙ্কারী সংঘাত শুরু হলো? যে ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে নিজে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, সে চুক্তি কেন আজ ডাস্টবিনে পরিণত হলো? সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি এভা লাভলিয়ের উপর হামলার যে দাবি সেন্টকম করছে, তার পেছনের আসল ফলস ফ্ল্যাগ বা সাজানো নাটকটি আসলে কি? আর সবচেয়ে বড় এবং আতঙ্কের প্রশ্ন, বাহরাইনে অবস্থিত আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরে এই ইরানি হামলার পর কেন পেন্টাগন নিজেদের সম্পদ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানোর কথা ভাবছে? আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এবং ডোপামিন পাম্পিং এপিসোডে আমরা আমেরিকার চরম বিশ্বাসঘাতকতা এবং আইআরজিসি নেভির এই অপ্রতিরোধ্য মাস্টার স্ট্রোক ডিকোড করব। এই গভীর সামরিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই রোমহর্ষক সংঘাতের সূত্রপাত হয়েছিল শুক্রবারের কয়েক ঘন্টা আগে। মার্কিন সেন্ট্রাল কমান্ড অত্যন্ত দম্ভ ভরে মিডিয়াতে ব্রেকিং নিউজ দেয় যে তারা হরমুজ প্রণালীর কাছে এমভি এভা লাভলি নামক একটি বাণিজ্যিক জাহাজের উপর ইরানের ড্রোন হামলার জবাবে ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু উপকূলীয় রাডার এবং মিসাইল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে। পেন্টাগন ভেবেছিল এ তথাকথিত জবাব দিয়ে তারা ইরানকে ভয় পাইয়ে দেবে এবং হরমুজ প্রণালীতে নিজেদের দাদাগিরি পুনরায় প্রতিষ্ঠা করবে। কিন্তু তেহরানের ইন্টেলিজেন্স ডিরেক্টরেট অত্যন্ত ঠান্ডা মাথায় আমেরিকার এ পুরো গেম প্ল্যানটি ডিকোড করে ফেলে। আইআরজিসি অত্যন্ত কড়া ভাষায় এবং প্রমাণসহ বিশ্বকে জানিয়ে দেয় যে বাণিজ্যিক জাহাজের উপর হামলার এই গল্পটি হল সিআইএ এবং পেন্টাগনের সাজানো একটি নিখুঁত ফলস ফ্ল্যাগ অপারেশন। আমেরিকা ইচ্ছাকৃতভাবে এই নাটক সাজিয়েছে যাতে তারা আন্তর্জাতিক সমঝোতা চুক্তি বা এমওইউ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার একটি আইনি অজুহাত দাঁড় করাতে পারে। হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পথে জাহাজ চলাচলের এই বানোয়াট অজুহাতে ওয়াশিংটন মূলত তাদের হারানো আধিপত্য ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। কিন্তু আমেরিকা যে চরম এবং ঐতিহাসিক ভুলটি করেছে তা হলো তারা ভুলে গিয়েছিল যে আজ ইরান আর কোনো প্রতিরোধমূলক বা ডিফেন্সিভ নীতিতে বিশ্বাস করে না। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার খবর আইআরজিসি কমান্ড সেন্টারে পৌঁছানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল আক্ষরিক অর্থে একটি জ্বলন্ত রণক্ষেত্রে পরিণত হয়। কোনো ধরনের কূটনৈতিক বাগাড়ম্বর বা জাতিসংঘের কাছে কান্নাকাঠি না করে ইরান সরাসরি অস্ত্রের ভাষায় কথা বলার সিদ্ধান্ত নেয়। আইআরজিসির হাইস্পিড অ্যাটাক বোট, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলো 0 আওয়ারে মার্কিন সামরিক বহরের দিকে ধেয়ে যায়। পেন্টাগনের অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর সিস্টেমগুলো এই বিদ্যুৎ গতির সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আসা হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়। পরপর 3টি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মার্কিন নৌবহর।
আইআরজিসির মুখপাত্র অত্যন্ত দম্ভের সাথে এবং প্রকাশ্যে বিশ্ব মিডিয়াকে জানিয়েছেন যে মার্কিন আগ্রাসনের সরাসরি জবাবে ইরানের নৌবাহিনী যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সামরিক ঘাঁটিতে এই নিখুঁত আঘাত এনেছে। সবচেয়ে ভয়ের বিষয় হল আইআরজিসি তাদের বিবৃতিতে অত্যন্ত শীতল এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটা কেবল আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া মাত্র। যদি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরানের পরবর্তী পাল্টা জবাব হবে এর চেয়েও বহুগুণ বেশি বিধ্বংসী এবং বিস্তৃত। অর্থাৎ ইরান পেন্টাগনকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকা $1 ট্রিলিয়ন নেভি এখন আক্ষরিক অর্থেই ইরানের টার্গেট লকের ভেতরে বন্দি এক ভাসমান হাঁস। দর্শক, গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সেই বহুল আলোচিত যুদ্ধবিরতির পর পুরো বিশ্ব ভেবেছিল যে পরিস্থিতি হয়তো শান্ত হতে চলেছে, কিন্তু আমেরিকা তাদের মজ্জাগত স্বভাব অনুযায়ী বারবার সেই চুক্তি লঙ্ঘন করেছে, যার প্রত্যক্ষ ফলাফল হল মধ্যপ্রাচ্যের কূটনীতির টেবিলে এখন আর কোনো ফাইল বা কলম নেই। সেখানে এখন কথা বলছে ব্যালিস্টিক মিসাইল বা আত্মঘাতী ড্রোন। আলোচনা চেয়ে অস্ত্রের ভাষাই আজ এ অঞ্চলের মুখ্য নির্ধারক হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় এবং ভূরাজনৈতিক ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে আমেরিকার এক চরম হতাশা এবং ভয়ের মধ্যে। সামরিক বিশ্লেষক এবং টপ টায়ার ইন্টেলিজেন্স সূত্রগুলোর মতে পারস্য উপসাগরের বুকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর মেরুদণ্ড 5th ফ্লিটের উপর সাম্প্রতিক এই ইরানি হামলায় এমন ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে যা পেন্টাগন আপ্রাণভাবে মিডিয়ার কাছ থেকে লুকানোর চেষ্টা করছে। এই ক্ষতির মাত্রা এতটাই চরম যে ওয়াশিংটনে এখন রীতিমতো হাহাকার চলছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা এখন হারে হারে বুঝতে পেরেছেন যে ইরানের অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে বাহরাইনের মতো ঘাঁটিতে বসে থাকা মানেই আক্ষরিক অর্থেই আত্মহত্যার শামিল। তাই পেন্টাগন এখন অত্যন্ত গোপনে তাদের অবশিষ্ট সামরিক সম্পদ, রাডার এবং যুদ্ধজাহাজগুলোকে নিরাপদ রাখতে বাহরাইন থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো অধিকৃত বা অপেক্ষাকৃত দূরবর্তী অঞ্চলে স্থানান্তর করার কথা গুরুত্বের সাথে ভাবছে। একটু ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা একসময় পারস্য উপসাগরে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে পুরো মধ্যপ্রাচ্যের সরকারগুলোর পতন ঘটিয়ে দিত। আর সেই পরাশক্তি একটি আঞ্চলিক শক্তির ভয়ে নিজেদের সবচেয়ে বড় নৌঘাঁটি গুটিয়ে পালানোর পরিকল্পনা করছে। এটি কোনো সাধারণ সেনা প্রত্যাহার নয়, এটি হলো পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক আধিপত্যের কফিনে শেষ এবং সবচেয়ে বড় পেরেক। এই নৌঘাঁটি স্থানান্তরের চিন্তা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অকল্পনীয় এবং বিশাল ক্ষমতার পালাবদল ঘটে গেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর ওয়াশিংটন নয়, বরং তেহরান। ইরানের সুপ্রিম কমান্ড এবং আইআরজিসি অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্বকে একটি বার্তা দিয়ে দিয়েছে। তাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং মিসাইল প্রোগ্রাম তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এবং এই ইস্যুতে আমেরিকা কেন, পুরো পশ্চিমা বিশ্ব একত্রিত হয়ে আসলেও কোনো ধরনের আপোষ বা নেগোসিয়েশন করার সুযোগ নেই। তেহরান অত্যন্ত কৌশলী ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজ থেকে কোনো আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে চায় না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষায় কোনো বিদেশি পরাশক্তির রক্তচক্ষুকেও তারা বিন্দুমাত্র ভয় পায় না। আজকের এই জ্বলন্ত মার্কিন যুদ্ধজাহাজ এবং পাল্টাপাল্টি হামলা সেই ইস্পাত কঠিন সংকল্পেরই নগ্ন বহিঃপ্রকাশ। আজকের এই গভীর এবং রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে এই ভয়াবহ বিস্ফোরণ এবং বাহরাইন থেকে 5th ফ্লিট গুটিয়ে নেওয়ার চিন্তা কি প্রমাণ করে না যে আমেরিকার নৌ আধিপত্য আজ চিরতরে ধুলোয় মিশে গেছে? ট্রাম্প প্রশাসন কি নিজেদের এ চরম সামরিক ব্যর্থতা ঢাকতে আবারও কোনো নতুন যুদ্ধের উস্কানি দেবে, নাকি লেজ গুটিয়ে পুরোপুরি মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে বাধ্য হবে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যাচ্ছে। সৌদি আরব এরই মধ্যে ইরানের সাথে যোগাযোগ করেছে, একইভাবে যোগাযোগ করছে কুয়েত এবং কাতার। তারা চাই আমেরিকা এতদিন ধরে যে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আসছে সেই নিরাপত্তা গ্যারান্টির সোকল্ড নিশ্চয়তা থেকে বেরিয়ে এখন নতুন করে মধ্যপ্রাচ্যকে সাজাতে। এজন্য তারা ইরানের সাথে সম্পর্ক অন্য মাত্রায় নিতে চায়। এই ধারায় রয়েছে তুরস্ক, মিশর, আর সবার সামনে রয়েছে পাকিস্তান। নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠছে, এটা পরিষ্কার। এখানে প্রশ্ন হচ্ছে এই জায়গায় বাংলাদেশ কি করবে? যদিও বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশ নয়, কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের স্বার্থ অনেক বেশি জড়িত। পাশাপাশি মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করেই বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই অবস্থায়
বাংলাদেশ কোন পথে হাঁটবে, কোন পথে হাঁটা উচিত, কোন পথ বেছে নেওয়া উচিত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা একেবারে গভীরে ঢুকে পড়ি। দর্শক, ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়ে 3 থেকে 1 সপ্তাহের ভেতরে 3 দিন থেকে 1 সপ্তাহের ভেতরে সরকার পরিবর্তন করে পুরো মধ্যপ্রাচ্যের চিত্র কিন্তু বদলে দিতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র ইরানের দৃঢ়তা, তার সামরিক শক্তি, তার সামরিক কৌশল, তার প্রযুক্তিগত উন্নতি এবং তার যে কৌশলগত অবস্থান, পাশাপাশি রাশিয়া এবং চীনের মতো বড় এবং গুরুত্বপূর্ণ মিত্রের সহযোগিতা, পাকিস্তানের মতো একটা প্রতিবেশী রাষ্ট্রের মৌন সমর্থন এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশ এতদিন আমেরিকার নিরাপত্তা ছাতার নিচেই ছিল, তারা কিন্তু চুপ থেকেছিল। তাদের এই চুপ থাকাটা সমস্ত দৃশ্যপটকে বদলে দিয়েছে। আমেরিকা ইসরায়েল ঠিকই ইরানের উপরে প্রচন্ড রকমের হামলা চালালো, যে কথা গতকাল 24শে জুন বুধবার ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবভ আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে আজারবাইজানের স্পিকার সাবিহা গাফারোভার সাথে বৈঠকে তিনি বলেছেন, ইসরায়েল এবং আমেরিকা সাম্প্রতিককালে অনেক বড় বড় যুদ্ধের চেয়ে মারাত্মক শক্তি নিয়ে বড় আগ্রাসন চালিয়েছিল, বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরানের উপর, কিন্তু ইরান সেটা জনগণের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে এবং নিজেদের সামরিক সক্ষমতার উপর ভরসা করে দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ করেছে এবং পাল্টা জবাব দিয়েছে। যার কারণে আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সারা বিশ্বের পরিস্থিতি বদলে যাচ্ছে। এই যে ইরান যুদ্ধ যে হলো, এই যুদ্ধকে কেন্দ্র করেই তো এখন সারা বিশ্বের রাজনীতি কেন্দ্র আবর্তিত হচ্ছে। সব জায়গায় তো একই আলোচনা। আমেরিকা এবং পশ্চিমা জগতে টালমাটাল হয়ে যাচ্ছে। কি হলো? কংগ্রেসে এক এক রেজুলেশন পাস হচ্ছে, সিনেটে এক এক রেজুলেশন পাস হচ্ছে। রিপাবলিকান দলে ভাঙন দেখা দিচ্ছে বলা যায়। রিপাবলিকান দলের ভোটারদের ভেতরে হতাশা, তারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে। রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক সবার ভেতরে একই কথা। কি বড় পরিবর্তন ঘটে গেল এবং আমেরিকা কোথায় কোথায় ভুল করলো, ইসরায়েল কোথায় কোথায় ভুল করলো, ইরান কোথায় কোথায় কোন কোন শক্তির বলে এগিয়ে গেল, এই সমস্ত নিয়েই তো আলোচনা হচ্ছে। ফলে এই কথা বলার একদম যথেষ্ট সুযোগ এবং কারণ আছে যে ইরানকে কেন্দ্র করে, ইরান যুদ্ধকে কেন্দ্র করেই এখন বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্ত ঘটনাবলী আবর্তিত হচ্ছে। এইরকম একটা প্রেক্ষাপটে গতকাল যেমন বাকের কলিবভ আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজানের স্পিকারের সাথে বৈঠক করেছেন সম্মেলনের পাশাপাশি, তেমনি বৈঠক করেছেন তুরস্কের স্পিকার কুরতুলমুশের সাথে। তুরস্কের স্পিকারের সাথে বৈঠকেও বাকের কলিবভ নতুন মধ্যপ্রাচ্য গঠন, ইসলামিক জোট গঠন, ইসলামিক শাসন ব্যবস্থা গঠন, এগুলোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রতি। এবং তুরস্ক এই যুদ্ধের সময় যে ইরানকে সাপোর্ট দিয়েছে, এই সাপোর্ট দেওয়ার জন্য বাকের কলিবভ তুর্কি স্পিকারকে, তুর্কি জাতিকে, তুরস্কের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। একই দিন অর্থাৎ গতকালকেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তিনি টেলিফোন করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচিকে। এই ফোন আলাপে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা হয়েছে। ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কি কি হচ্ছে এবং কি কি আলাপ হলো সুইজারল্যান্ডে, এর বিস্তারিত মোটামুটি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সহযোগিতা এবং যোগাযোগ থাকা এগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে কূটনৈতিক যোগাযোগ থাকাটা খুব জরুরি এবং আঞ্চলিক বাস্তবতায় এই সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে। তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং সৌদি আরবের মধ্যে নতুন করে সম্পর্কের পুনর্বিন্যাস হবে। সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের পুনর্বিন্যাস হলে কি হবে? এই জায়গায়ও সেই একই কথা আছে। ইসরায়েল এবং আমেরিকার হামলার পরে যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধের প্রথম দিনেই
ইরান একদম প্রুভ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে সারা বিশ্বের কাছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে, যে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাতে পারে, কিন্তু ইরান বসে থাকেনি। ইরান পাল্টা জবাব দিয়েছে। ইরানের অনেক নেতা, অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মন্ত্রী, সেনা কর্মকর্তা বহু মারা গেছে, দ্যাটস ওকে, ঠিক আছে। বাট ইরান সেখানে থেমে যায়নি, প্রচন্ডভাবে রুখে দাঁড়িয়েছে এবং জবাব দিয়েছে। কি করলো? একেবারে প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল তার বেশিরভাগ ঘাঁটির উপরে একেবারে সিংহ বিক্রমে ইরান ঝাঁপিয়ে পড়ল। এবং দ্বিতীয় দিন অর্থাৎ 1 মার্চ কুয়েতের সেই ক্যাম্প বোয়িং বিমান ঘাঁটি, সেখানে ইরান বিমান হামলা চালিয়েছে। খেয়াল করুন, যুদ্ধের দ্বিতীয় দিনেই, ওই দিন ইরানের হামলায় তো ক্যাম্প বোয়িং একেবারে তছনছ হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম কুয়েতের আকাশে 3টা F-15 যুদ্ধ বিমান ধ্বংস হলো। তার কয়েকদিন পরে ইরানের ভেতর অভিযান চালাতে গিয়ে একটা F-15 ধ্বংস হলো। সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে কত কীর্তিকলাপ হয়ে গেল, একেবারে অপমানজনক একটা অবস্থা তৈরি হলো আমেরিকার জন্য। তাদের বিমান, হেলিকপ্টার ধ্বংস হয়ে মায়ের খেয়ে বিশ্রী একটা ব্যাপার স্যাপার। এবং সেই অভিযান থেকে ধারণা করা হয়, বা বিভিন্ন সূত্রের তথ্য, ইরানের কাছে আমেরিকার বহু সেনা আটক আছে। সেই পাইলট উদ্ধার করার যে অভিযান চালিয়েছিল, সেই পাইলটের গল্প কোথায় গেল? সে পাইলটের কথা বলা হচ্ছে, সে পাইলট এখন অনেকটা ভূত দেখার মতো দেখেছে। তিনি নাকি দেখেছেন জেলিফিশের মতো ড্রোন আসছিল। হয় আবল তাবল দেখেছে, প্রচন্ড রকমের ভয় পেয়ে তার সামনে তারা বিমানের আশপাশ দিয়ে যখন ক্ষেপণাস্ত্র ড্রোন একাধারে যাচ্ছে আসছে, যে কোনো মুহূর্তেই তার বিমান ধ্বংস হয়ে যাবে, এই প্রচন্ড খারাপ অবস্থায় যখন সে, তখন হয়তো ভয়ের চোটে কি দেখেছে আল্লাহ মালুম, ড্রোন দেখতে গিয়ে দেখেছে জেলিফিশের মতো ড্রোন। এমন হতে পারে, অথবা এমন হতেই পারে যে ইরান এমন প্রযুক্তি ড্রোন আবিষ্কার করেছে বা বানিয়েছে যা সত্যি জেলিফিশের মতো নাচতে নাচতে ঘুরতে ঘুরতে তার দিকে তাকে থামানোই যাচ্ছে না, যে দিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে, বিমানকে রক্ষা নেই। এবং অ্যাট লাস্ট সে বিমান তো ভূপাতিত হয়েই গেল। সেই জায়গা থেকে আমেরিকার শক্তিমত্তা কিন্তু একদম প্রথম দিকেই দেখিয়ে দিয়েছে। প্রথম দিকেই যখন দেখিয়ে দিল, এরপরে কিন্তু আরব দেশগুলো একদম চুপ, মুখে তালা দিয়ে ফেললো। তারা না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলো, না ইরান যে তাদের উপরে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে খুব কড়া কোনো প্রতিবাদ করলো। এই টুকিটাকি কিছু কথাবার্তা তো বলতে হয়। এবং ইরান এখানে খুব সচেতন ভাবে একটা কাজ করেছে। সেটা কি? সেটা হচ্ছে এই, ইরান কোন আরব দেশের সহায় সম্পত্তি নিজেদের মালিকানাধীন যা, তার উপর হামলা চালায়নি। কোন রাজা বাদশার দরবারে, প্রাসাদে বা কোন দেশের রাষ্ট্রীয় সম্পদের উপর হামলা চালায়নি। বিশেষ করে কোথায় হামলা চালিয়েছে? শুধুমাত্র সেই সব জায়গায় যেখানে মার্কিন ঘাঁটি, মার্কিন অবস্থান, মার্কিন সেনারা লুকিয়ে আছে, মার্কিন সামরিক সরঞ্জাম রাখা হচ্ছে, সেই সব জায়গায়। এর ভেতর দিয়ে ইরান ওই যুদ্ধের মধ্যেও আরব দেশগুলোকে বার্তা দিল যে আমরা তোমাদের বিরুদ্ধে না, তোমাদের কাছে যে সমস্ত মার্কিন অবস্থান, ঘাঁটি, সেনা সরঞ্জাম আছে, এইগুলোর বিরুদ্ধে আমরা হামলা চালাচ্ছি। মেসেজ ক্লিয়ার। অতএব আরব দেশগুলো কিন্তু সেই সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সাথে জোট বেঁধে যুদ্ধ করেছে একটা দেশ, সংযুক্ত আরব আমিরাত। এবং এটা খুব ওপেন সিক্রেট, পরিষ্কার। সংযুক্ত আরব আমিরাতও বলে, আমেরিকা ইসরায়েলও বলে, ইরানও বলে, সবাই জানে। তো 40 দিনের যে প্রচন্ড যুদ্ধ, সেই যুদ্ধ চলল। সেই যুদ্ধ চলার পরে হার জিত কার কি হয়েছে তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, মধ্যপ্রাচ্যের মানচিত্র, মধ্যপ্রাচ্যের কৌশলগত নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান, তার প্রভাব, যারা তাদেরকে সমর্থন দিয়েছিল ভার্সাস ইরান যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং ইরানের সাথে যে সমস্ত শক্তি কাজ করেছে, কার কি অবস্থা একদম আমাদের সবার সামনে এখন পরিষ্কার। এইরকম একটা প্রেক্ষাপটে আরব দেশগুলো এইভাবেই ভাবছে, এবং আরব দেশগুলোকে ভাবতে আমার কাছে মনে হচ্ছে অনেকটা বাধ্য করছে পাকিস্তান এবং তুরস্ক। গতকাল এক্সের একটা পোস্টে দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান নাকি ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প তাকে নাকি নিষেধ করেছেন যে আপনি এই যুদ্ধে জড়াবেন না। তুরস্ক হয়তো পরিস্থিতির কারণে কথাটা রেখেছে। কথা যদি সত্য হয় সেটা একটা দিক, যদি সত্য না হয় সেটা আর একটা দিক। কিন্তু এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে ইরান যুদ্ধের পরে তুরস্ক এবং পাকিস্তান যথেষ্ট নড়ে চড়ে বসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যা পরিস্থিতি, তাতে আমি যে ভিডিও করি তাতে আপনারা যারা দেখেন তাদের ভেতরে বেশিরভাগ মানুষের ভেতরে কতগুলো প্রত্যাশা আছে আপনারা কমেন্টে জানান, আমি বুঝতে পারি। সেটা হচ্ছে পাকিস্তান, তুরস্ক তারা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের সাথে ইরান তো আছেই, সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত দেশগুলো মিলে একটা যদি আঞ্চলিক জোট করে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকা যে নিরাপত্তা দিয়ে আসছিল এতদিন, সেই নিরাপত্তার কোনো প্রয়োজন হয় না। এখানে একটা কথা থাকতে পারে যে এতদিন তো ইরানের বিরুদ্ধে ছিল এই সমস্ত আরব দেশ, এখন যদি ইরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, প্রথম কথা হচ্ছে ইরান সবসময় বলে এসেছে তারা প্রতিশোধ নেবে না, তারা আরব দেশগুলো বা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কখনো সামরিক শক্তি জড়ো করেনি, সঞ্চয় করছে না, এই সামরিক শক্তি গড়ে তুলছে না। এই সামরিক শক্তি শুধুমাত্র বিদেশিদের জন্য, যারা এই অঞ্চলে গোলমাল, গোলযোগ এবং সংকট সৃষ্টি করে। সেটা তো হয়েই গেল, তার প্রমাণও আমরা দেখলাম। এরপরেও যদি আরব দেশগুলো মনে করে যে না, ইরানের কাছ থেকে হয়তো পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না, এই জায়গায় গ্যারান্টার হতে পারে পাকিস্তান এবং তুরস্ক, গ্যারান্টার হতে পারে, মধ্যস্থতাকারী হতে পারে, এবং প্রয়োজনে আরব দেশগুলোর সাথে ইরানের একটা নন অ্যাগ্রেশন প্যাক্ট, একটা ডিল হতে পারে যে ইরান আরব দেশগুলোর সাথে একটা চুক্তিতে আসবে যে আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না, আর ইরান আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবে না, কাজ শেষ হয়ে যায়। একদম সহজেই কাজটা হয়ে যায়, এবং এই কাজটা সহজে করতে পারে পাকিস্তান এবং তুরস্ক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভেতরে ভেতরে সেই কাজ চলছে, অনেকটা এগিয়েছে। আপনারা চিন্তা করুন, সুইজারল্যান্ডের জেনেভা শহরে যখন আমেরিকা এবং ইরানের আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় খবর এসেছে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার জন্য নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তৎপর ছিল, তারা আসিম মুনিরকে হত্যা করতে চেয়েছিল। আমি নিশ্চিত তথ্য বলছি না, বিভিন্ন জায়গায় এই খবর ভেসে বেড়াচ্ছে, আপনারা এর মধ্যে মনে হয় শুনেছেন অনেকেই। এই জায়গা থেকে আমি বলছি। পরে পাকিস্তান ওমানের মাধ্যমে ইসরায়েলকে মেসেজ দিয়েছে যে পাকিস্তানের প্রতিনিধি দলের বা ওই আলোচনায় যদি ইসরায়েল কোনো রকমের হস্তক্ষেপ করে বা কাউকে হত্যা করে, কোনো হত্যাকাণ্ড চালায়, তাহলে ইসরায়েলের মানচিত্র আর আস্ত থাকবে না। পাকিস্তান সরাসরি পারমাণবিক হামলা চালাবে ইসরায়েলের উপরে, এবং এটা হবে, ইসরায়েল রক্ষা পাবে না। এইরকম একটা হুমকি দেওয়ার পরে ইসরায়েল থেমেছে। এই ঘটনা সত্য হোক মিথ্যা হোক, এ কথা একদম পরিষ্কার। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর অত্যন্ত সক্রিয় রয়েছে পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য, এবং এর ভেতর দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তথা মুসলিম স্বার্থ রক্ষা হয়, এই চেষ্টা করেছে। এবং এই চেষ্টায় ভীষণভাবে সমর্থন দিয়েছে তুরস্ক, সাথে তো অবশ্যই মিশর ছিল। আমরা মিশরের শাসককে পছন্দ না করতে পারি, সেটা ভিন্ন কথা, বা অনেকে পছন্দ নাও করতে পারে, সেটা ভিন্ন কথা। তুরস্কের এরদোগানকে অনেকেই বলেন যে উনি কথা বলেন, কাজে তো আসলে দেখি না, সবই ঠিক আছে, কিন্তু এই প্রেক্ষাপটে কে কি ভূমিকা রেখেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমি বলবো যে পাকিস্তান যেহেতু এই যে মধ্যস্থতা করা, আঞ্চলিক একটা শক্তি গড়ে তোলা, বা আঞ্চলিক জোট করা, বা আঞ্চলিক দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোড়া দেয়া, এইগুলোর কাজে যেহেতু পাকিস্তান একদম সামনের সারিতে রয়েছেন, ফ্রন্ট লাইনে রয়েছেন, সেক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে এখানে। আমি বাংলাদেশ প্রসঙ্গে পরে আসছি। এই জায়গায় মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর ভেতরে আন্তঃসম্পর্ক করে দেওয়ার কাজ করছে, সেই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি ব্যক্তিগতভাবে দেখছি ইরান কিন্তু সেটা ওন করছে, পাকিস্তানের ভূমিকাটাকে ইরান ওন করছে। এবং তার কারণে পাকিস্তানকে স্পেশালি ধন্যবাদ দেওয়ার জন্য, শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য না, আরো কিছু ছিল বলছি, ধন্যবাদ দেওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুইজারল্যান্ড আলোচনা প্রথম দিন যেদিন হলো,
তারপরের দিনই কিন্তু পাকিস্তান সফর এসেছেন এবং পুরো পাকিস্তানি জাতিকে, সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি যা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে ইরানের কৌশলগত এবং নিরাপত্তাগত সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সেটা হতে যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে একেবারে পাকিস্তান পর্যন্ত কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র একটা নেটওয়ার্কের ভেতরে চলে আসলো। এই নেটওয়ার্কের ভেতরে চলে আসার পরে এমন তো না যে এটা একদম গোল হতে হবে, বৃত্তের মতো হতে হবে, এমন তো না। এটা এমন হতে পারে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, তুরস্ক, তারপরে আপনার বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, এগুলো হতে পারে। মাঝখানে সংযুক্ত আরব আমিরাত থেকে যাচ্ছে। আমি সবসময় বলছি সংযুক্ত আরব আমিরাত কি করবে সেটা সময়ের ব্যাপার। তারা এখনো পর্যন্ত ইসরায়েল, আমেরিকা এবং ভারত এই লবিতেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করছে। এটা আসলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে কি হবে অপেক্ষার ব্যাপার। এটার অবশ্য একটা কারণ আছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত তারা যে ডোনাল্ড ট্রাম্পের সেই কথিত শান্তি চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে সই করেছে এবং আব্রাহাম অ্যাকর্ডে সই করে তারা ইসরায়েলের সাথে এত বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছে, এখন তারা ইরানের এই জোটে আসতে এক ধরনের ইতস্তত বোধ করছে, লজ্জা পাচ্ছে বা এক ধরনের সীমাবদ্ধতা অনুভব করছে। যদিও এই যে নতুন যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ায় কুয়েত, কাতার এবং সৌদি আরব কিন্তু ইরানের সাথে সম্পর্ক করতে চায়। কাতারের সাথে তো সম্পর্ক আছেই, কুয়েতের সাথেও ছিল, সৌদি আরবের সাথেও ছিল, কিন্তু এই প্রেক্ষাপটে নতুন যে জোট, নতুন যে শক্তি, নতুন যে একটা অ্যালায়েন্স তৈরির চেষ্টা চলছে, এই জায়গায় সৌদি আরব, কাতার, কুয়েত থাকতে চায়। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে চুক্তি করার কারণে একটু শাই ফিল করছে। হয়তো ডিপ্লোম্যাটিক ওয়েতে, ডিপ্লোম্যাটিক প্রসেসে হয়তো ঠিকঠাক করা যাবে সেটা। তো সামগ্রিকভাবে ফাইনালি যা বলা যায় সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একেবারে আক্ষরিক অর্থে সামরিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, কূটনৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, আঞ্চলিক ভৌগোলিক দিক দিয়ে, সমস্ত সব দিক দিয়ে বদলে যাচ্ছে। এবং এই বদলে যাওয়ার মূল থিম, মূল সুর হচ্ছে আঞ্চলিক ঐক্য, আঞ্চলিক নিরাপত্তা, নিজেদের সংকট নিজেরা সমাধান করা, এইগুলো। এখানে যদি প্রয়োজন হয় তো সামরিক জোটও গড়ে উঠবে এবং প্রেক্ষাপটটা কিন্তু ধীরে ধীরে সেদিকে যাবে। এইরকম একটা অবস্থায় আমাদের যেহেতু বাংলাদেশের বিপুল পরিমাণে স্বার্থ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে, ইরানের সাথে যদি আমেরিকার চূড়ান্ত পর্যায়ে চুক্তি হয়ে যায় তাহলে কিন্তু ইরানের সাথেও বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কের নতুন মাত্রা তৈরি হবে। যখন নতুন মাত্রা তৈরি হবে তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, যদি হয়, আমি বলছি হবে, আমি এমন বলছি না, যদি হয় বলছি, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ ইরানের সাথে সম্পর্ক ইজিলি করতে পারবো, অর্থাৎ লেনদেনের সম্পর্ক। এখন তো বাংলাদেশের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক আছে, সেখানে দূতাবাস আছে। আমি রেডিও তেহরানে কাজ করার সুবাদে 10 বছর ইরানে ছিলাম, সেখানে বাংলাদেশ দূতাবাসে বহুবার গিয়েছি, অনেক লেখালেখি করেছি বাংলাদেশ ইরান সম্পর্কে ব্যাপারটা। বিশেষ করে 2015 সালে যখন পরমাণু চুক্তি হলো 6 জাতি গোষ্ঠীর সাথে ইরানে, তখন আমি ব্যাপক লেখালেখি করেছিলাম বাংলাদেশের পত্র পত্রিকায়, অনলাইনগুলোতে, বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছি, লিখেছি অনেক, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে ইরানের একটা আলাদা নতুন সম্পর্ক তৈরি হতেই পারে এবং ইরান থেকে আমরা সহজেই তেল, গ্যাস থেকে শুরু করে আরো অনেক অনেক জিনিস আনতে পারি। এগুলো আমরা একেবারে ভীষণভাবে বেনিফিটেড হতে পারি। ইরান এমন একটা দেশ যেখানে আমরা গিয়ে যদি নিজেদেরকে অ্যাপ্রোচ করি যে আমরা এই সহযোগিতা চাই আর আমরা এই সহযোগিতা তোমাদেরকে দিতে পারি, তারা নেবে। বাংলাদেশকে তারা খুবই শ্রদ্ধার চোখে দেখে। আমি এখানে একটা কথা, ছোট্ট একটা কথা জানিয়ে রাখি, আমি যে রেডিও তেহরানে চাকরি করতাম সেটা তো IRIB-র একটা পার্ট। আমি IRIB-র হেডকোয়ার্টারে একদিন গেলাম একটা কাজে, আমার অফিসিয়াল কাজে। সেখানে একজন কর্মকর্তা বলছেন আমাকে, বেগম খালেদা জিয়াকে তিনি চেনেন, জানেন, তার সম্পর্কে ভালো ধারণা রাখেন। তখন আওয়ামী লীগের আমল, এটা 2015-16 সালের দিকের কথা। আমাকে বলছেন যে ফার্সিতে যা বললেন তার বাংলা অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে তোমরা কিন্তু কষ্ট দিও না। এটা বিরাট একটা ব্যাপার ছিল। আমি আপ্লুত হয়ে পড়লাম, আমি বিস্মিত হয়ে পড়লাম যে এই ভদ্রলোক এইভাবে একজন বেগম খালেদা জিয়াকে নিয়ে এইভাবে ভাবেন। যা হোক,
বাংলাদেশ সম্পর্কে খুবই ইতিবাচক ধারণা রাখে ইরান। এবং আপনারা কম বেশি জানেন, এবং বাংলাদেশের মানুষ যে ইরানকে এত আন্তরিকভাবে সমর্থন করে, ভালোবাসে, এটা ইরানের কর্মকর্তারা একদম টপ লেভেল পর্যন্ত মোটামুটি জানে। আর এই জানিয়ে দেওয়ার কাজটাই কি বলবো, আমিও তো করতে পারি এই জানিয়ে দেওয়ার কাজটা, এবং দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে তোলার দায়িত্ব যদি বাংলাদেশ সরকার আমাকে বলে যে কিছু কাজ করেন, আমি করতে পারি। একদম সরাসরি আজকে কথাটা বলেই ফেললাম, এবং সম্ভব সেটা। প্রচুর পরিমাণে জিনিস বাংলা